প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানে হামলার চেষ্টা, নেতানিয়াহুকে ট্রাম্পের বড় ধাক্কা। এবার ট্রাম্পের কাছে নাকানি চোবানি খেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলার জন্য রাজি করাতে। তবে ট্রাম্প নেতানিয়াহুকে পাত্তা দেননি। তিনি কূটনৈতিক পথে সমাধান খুঁজছেন। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি উচ্চ পর্যায়ের এক নিরাপত্তা বৈঠক করেছেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির এবং মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া। সেনাপ্রধান ইয়াল জামির সম্প্রতি অত্যন্ত গোপনে বেসরকারি বিমানে চড়ে যুক্তরাষ্ট্র সফর করেন। এ সময় তিনি পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ইরানের ওপর সামরিক হামলা চালানোর বিষয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন, মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফ জেনারেল ড্যান কেইন এবং ইয়াল জামিরের মধ্যে পেন্টাগনের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। যদিও আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে ইরানের ক্রমবর্ধমান পরমাণু তৎপরতা ও আঞ্চলিক প্রভাব মোকাবিলাই ছিল এর মূল লক্ষ্য। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনার টেবিলে আনার জন্য ক্রমাগত চাপের মুখে মধ্যপ্রাচ্যের নৌ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ওয়াশিংটন। সেনাপ্রধান ইয়াল জামির এক পরিস্থিতি মূল্যায়ন সভায় ভবিষ্যৎবাণী করেছেন, আগামী 2 সপ্তাহ থেকে 2 মাসের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের উপর সামরিক হামলা চালাতে পারে। তিনি বর্তমান সময়কে চরম অনিশ্চয়তার সময় হিসেবে উল্লেখ করেন। তবে আর্মি রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে বড় ধরনের কোনো হামলার আশঙ্কা কম। অন্যদিকে তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র কোনোভাবে ইরানের উপর আক্রমণ করলে তা সমগ্র অঞ্চলে ভয়াবহ সংঘাতের সূচনা করবে। এদিকে কে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন? আমি কোনো যৌন শিকারী নই, আমি একজন অপরাধী, একজন খুনি। আর যে রুটি চুরি করে তাদের মধ্যে যতটুকু পার্থক্য। 2011 সালে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের কুখ্যাত অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টেইন। নিউ ইয়র্কের একটি কারাগারে আটক থাকা অবস্থায় 2019 সালের 10 অগস্ট এপস্টেইনের মৃত্যু হয়। তখন তিনি জামিনের সুযোগ ছাড়াই যৌন পাচারের মামলায় বিচার শুরুর অপেক্ষায় ছিলেন। ওই মামলায় তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। এর 1 দশকেরও বেশি সময় আগে অপ্রাপ্তবয়স্কের কাছ থেকে যৌন সেবা নেওয়ার দায়ে দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করেন এপস্টেইন। সে সময় তাকে যুক্তরাষ্ট্রে যৌন অপরাধী হিসাবে নিবন্ধিত করা হয়। পরবর্তী সময় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, যৌনতার উদ্দেশ্যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে একটি বিস্তৃত নেটওয়ার্ক পরিচালনা করতেন তিনি। যদিও এসব অভিযোগও তিনি অস্বীকার করেছিলেন। এপস্টেইন ফাইলস প্রকাশ নিয়ে বিতর্ক। 2025 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট অনুমোদন করে। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইনে সই করেন এবং বিচার বিভাগকে 19 ডিসেম্বরের মধ্যে এপস্টেইন সংক্রান্ত সব নথি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত দিনে কিছু নথি প্রকাশ করা হলেও বেশিরভাগ উপকরণ তখনও গোপন থাকে। পরবর্তী সপ্তাহগুলোতে আরও নথি প্রকাশ করা হয়, তবে পুরো প্রক্রিয়া শেষ হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ 30 জানুয়ারি প্রকাশিত একটি নথিকে অত্যন্ত বৃহৎ পরিসরে নথি শনাক্ত ও পর্যালোচনা প্রক্রিয়ার সমাপ্তি বলে উল্লেখ করেন। তবে বিরোধী ডেমোক্র্যাট সহ বিভিন্ন মহলের দাবি, যথাযথ কারণ ছাড়াই বহু নথি এখনও প্রকাশ করা হয়নি। এ পর্যন্ত প্রকাশিত নথিতে এপস্টেইনের বিলাস জীবনযাপন এবং প্রভাবশালী মহলের সঙ্গে তার যোগাযোগের নানা তথ্য উঠে এসেছে। শিক্ষকতা থেকে ওয়াল স্ট্রিট। নিউ ইয়র্কে জন্ম ও বেড়ে ওঠা এপস্টেইন 1970-এর দশকের মাঝামাঝি সময়ে শহরের অভিজাত ডাল্টন স্কুলে গণিত ও পদার্থবিজ্ঞান পড়াতেন। বিশ্ববিদ্যালয়ে তিনি এসব বিষয়ে অধ্যয়ন করলেও স্নাতক ডিগ্রি সম্পন্ন করেননি। এক শিক্ষার্থীর বাবার মাধ্যমে ওয়াল স্ট্রিটের বিনিয়োগ ব্যাংক বেয়ার স্টার্নসের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে তার পরিচয় হয়। 4 বছরের মধ্যেই তিনি ওই প্রতিষ্ঠানের অংশীদার হন। 1982 সালে তিনি জে এপস্টেইন অ্যান্ড কোম্পানি নামে নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তোলেন। একসময় ওই প্রতিষ্ঠান $1 বিলিয়ন বেশি সম্পদ পরিচালনা করত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন এপস্টেইন। ফ্লোরিডায় প্রাসাদসম বাড়ি, নিউ মেক্সিকোতে র্যাঞ্চ এবং নিউ ইয়র্কে বড় ব্যক্তিগত বাসভবনের মালিকানাও তার ছিল। এবার জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা নিয়ে ইরানের নতুন সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ ইরান। 2 দেশের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন। সামরিক পদক্ষেপ এড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করার পরই তেহরান এই সিদ্ধান্তের পথে এগিয়েছে।
প্রতিবেদনে জানানো হয় প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন। ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসবে, তবে আলোচনার নির্দিষ্ট তারিখ স্পষ্ট করা হয়নি। এর আগে সোমবার ইরান জানায় আলোচনার একটি পদ্ধতি ও কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে, যা আগামী কয়েকদিনের মধ্যেই প্রস্তুত হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, কূটনৈতিক প্রক্রিয়ার প্রতিটি ধাপের বিস্তারিত বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করছি। আশা করছি কয়েকদিনের মধ্যেই এটি শেষ করা যাবে। আঞ্চলিক কয়েকটি দেশ দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদানে ভূমিকা রাখছে। উল্লেখ্য, সাম্প্রতিক দিনগুলিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করেছে। ট্রাম্প নিজেই একে বিশাল নৌবহর হিসেবে উল্লেখ করেছেন। তবে যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে এটি একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হবে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সবশেষ জানিয়ে দেব, গাজার দায়িত্ব হস্তান্তর নিয়ে নতুন তথ্য জানালো হামাস। অবরুদ্ধ গাজা ভূখণ্ডের প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরের বিষয়ে নতুন তথ্য জানিয়েছে হামাস। সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম বলেন, গাজার সরকারি ও প্রশাসনিক সব সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া ও ব্যবস্থা শেষ করা হয়েছে। এক বিবৃতিতে কাসেম জানান, ফিলিস্তিনি বিভিন্ন রাজনৈতিক দল, গোষ্ঠী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি কমিটি এই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া তদারকি করবে। আমরা সব পক্ষকে আহ্বান জানাই যেন এই কমিটির কাজ সহজ করা হয় এবং ইসরায়েলের কারণে টানা 2 বছরের যুদ্ধের পর গাজায় পুনরুদ্ধার কার্যক্রম শুরু করা যায়। হামাসের বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া তথাকথিত যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গাজার দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব বর্তমানে হামাসের কাছ থেকে 15 সদস্যের একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়া হবে। এই কমিটির নাম ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা, এনসিএজি। এনসিএজির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলী সাদ। রাফা সীমান্ত সোমবার আবারও খোলার পর গাজায় প্রবেশ শুরু হলে কমিটির সদস্যরা সেখানে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই দায়িত্ব হস্তান্তর গাজায় দীর্ঘ যুদ্ধের পর প্রশাসনিক শূন্যতা কাটিয়ে উঠতে এবং মানবিক পুনর্গঠন প্রক্রিয়া এগিয়ে নিতে গোটা বিশ্বে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।